আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। বেশ কয়েকটা জব্বর খবর আছে, মিনিমাম তিনটা তো হবেই, অনেকগুলো আছে তবে বেছে বেছে তিনটার ভিতরে তিনটাই বলতে পারবো কিনা জানি না, দুইটা তো কমপক্ষে বলবোই। একটু শুনবেন। প্রথমে একটা খবর দিয়ে শুরু করি, চোখ জোড়ানো খবর। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ কোথায় গেছে জানো? লন্ডনে। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়নে। সেখানে তারা একটা বক্তৃতা করার জন্য অনেক আগে থেকেই এই সফরসূচিটা করা হয়েছে। তারা সেখানে গিয়ে বক্তব্য করবেন এবং অক্সফোর্ড ইউনিয়নের যে ভেরিফাইড পেজ, সেইখানে সাদিক কায়েম হাসনাত আবদুল্লাহদের ছবি সহ কখন কোথায় কিভাবে বক্তব্য দিবেন সব কিছু সেখানে আপলোড করা আছে। তো এই খবর প্রকাশ হবার সাথে সাথে বিগত দিন ধরে এই ফ্যাসিবাদের দোসর যারা, এরা তো আপনারা দেখেছেন যে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের কেউ গিয়েছে তাদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। তো এইটাও তারা দীর্ঘদিন ধরে তাদের দাঁতে শান দিয়ে রেখেছিল। আশুক, হাসনাত এবং সাদিক কামরাবো তাদেরকে দাঁতে ধার দিয়ে রেখেছিল। কিন্তু এই পরিকল্পনা করে আসতে আসতে মাত্র 30 মিনিটের ভিতরে এই পরিকল্পনাটা ভেস্তে গেছে। কিভাবে জানেন? এনসিপির সাধারণ একজন সমর্থকের হাতে। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম এমন একটা থাপ্পড় খেয়েছে, এই থাপ্পড়ের দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের চোখে শান্তি আসবে না। বাংলাদেশে অন্যায়ের সীমা যখন অতিক্রম করেছিল তখন তো এদেশের জনগণ এদেরকে পাছার উপর লাথি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে এরা আশ্রয় নিল বিদেশে গিয়ে তারা এই জনগণকে যেখানে পেয়েছে সেখানেই হেনস্থা করার চেষ্টা করেছে। তো তারই ধারাবাহিকতায় এটা করতে গিয়েছিল। তো মানুষ আর কতদিন সহ্য করবে? দেখুন কিভাবে থাপ্পড়টা দিয়েছে, একটু দেখুন। এইগুলো আসলে এদের নিজের দুই হাতের কামাই। এদেশে যা অপকর্ম করেছে 17 বছর ধরে, সেইটার ব্যাপারে বিন্দুমাত্র অনুশোচনা বোধ তো দূরের কথা, আবার এখন বাইরে গিয়েও তারা এইভাবে একের পর এক অনেক ঘটনা কিন্তু ঘটিয়েছে, কিন্তু পার পেয়ে গেছে। এইবার এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এরাও খুব একটা কোমর বেঁধে লেগেছে যে এবার এদের যেখানে পাবো সেখানেই মার হবে, যেভাবে বাংলাদেশ থেকে মার দেওয়া হয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই থাপ্পড়টা দিয়েছে। তো এইটা একটা জব্বর খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে, জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে বিরাট একটা বিজয় আপাত দৃষ্টিতে অর্জন করে ফেলেছে। অর্জনটা কি? আপনারা জানেন যে বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠান দখলবাজিতে তারা লিপ্ত হয়েছে। একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করেছে। দলীয়করণের যে চূড়ান্ত নমুনা সেটা তারা প্রমাণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলীয় শিক্ষক দিয়েছে। সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন না দিয়ে সেখানে দলীয় লোক বসিয়ে দিয়েছে প্রশাসক হিসেবে। বাংলাদেশের যতগুলো জেলা পরিষদ আছে প্রত্যেকটা জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ দিয়েছে প্রশাসক হিসেবে। এছাড়া যত প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি, এবার সেখানে তারা হামলে পড়েছে। সর্বশেষ তারা ইসলামী ব্যাংক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এটা তারা দখল করবে, এটা করবেই। তো এই দখল প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা ইসলামী ব্যাংকে একজন চেয়ারম্যান দিয়েছিলেন, খুরশিদ আলম। এই খুরশিদ আলম আপনারা সবাই জানেন, এ ব্যাপারে সবাই অবগত। তিনি এস আলমের পকেট ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি ওই বাইতুল মোকাররমের ওই যে খতিবের মতো তিনিও পালিয়ে গিয়েছিলেন। এদেরকে কিন্তু কেউ পালিয়ে যেতে বলে নাই বা কেউ মারতেও যায় নাই। এরা যে অপকর্মটা করেছে তারা ধরেই নিয়েছে যে এই অপকর্মের শাস্তি দেশের জনগণ দিতে এগিয়ে আসছে, এই ভয়ে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের বিএনপি জুলাইয়ের কথা বলে, জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সেইখান থেকে পুরা ডিগবাজি দিয়ে একেবারে 90-90 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তারা জুলাইকে কিভাবে জলাঞ্জলি দেয়া যায় সেই চিন্তায় তারা এখন উঠে পড়ে লেগেছে।
জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রথম যে রূপায়ণটা ছিল সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা তারা এসেই বাতিল করে দিয়েছে। তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে, তারা বিচার বিভাগের যে স্বাধীন বিচার বিভাগ গঠন সেটা বাতিল করে দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় গঠন সেটা বাতিল করে দিয়েছে, ন্যায়পাল গঠন বাতিল করে দিয়েছে। সবকিছু এক কথায় যতগুলো সংস্কার কমিশনে যেগুলো সংস্কার প্রস্তাব আনা হয়েছিল সবগুলো বাতিল করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তারা ইসলামী ব্যাংকটাকে দখল করতে গিয়েছিল। এরপরে তো সাধারণ গ্রাহকরা সেখানে প্রতিবাদে মুখর হলো, আন্দোলন করলো। যদিও বলা হয় যে এটা জামাতের ব্যাংক, আসলে এটা তো জামাতের ব্যাংক ছিল না। তাদের মাথার ভিতরে এই পোকা শেখ হাসিনা ঢুকিয়ে দিয়ে গেছে। শেখ হাসিনা কিন্তু এটা জামাতের ব্যাংক বলেই এটা দখল করেছিল। আসলে এখানে জামাতের কতটুকু কি আছে, আপনি যদি এখানে টপ 100 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, টপ 100 জন, একটা লোকও জামাতের নেই। আপনি যদি এখানে 1000 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, এখানেও কিন্তু জামাতের কেউ নাই। কিন্তু তারপরেও জামাত মুক্ত করতে হবে, জামাত নাকি এখান থেকে বিরাট অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করে। এই ধরনের কাল্পনিক চিন্তা যাদের মাথার ভিতরে ঢোকে এবং সেই অনুযায়ী যারা পদক্ষেপ নিতে যায়, তাদের আর কিছু বলার থাকে না। কোনো প্রতিষ্ঠান থেকে কোনো দলকে টাকা দেয়, এটা কখনো শুনেছেন? মির্জা আব্বাসের ব্যাংক ঢাকা ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। আব্দুল আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আব্দুল জলিলের মার্কেন্টাইল ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আর ইসলামী ব্যাংক জামাতের হয়ে গেছে, কারণ এখানকার লোকজন নামাজ পড়ে, এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে এখানে নিয়মিত জামাত হয়, এইটা হচ্ছে জামাতের আলামত। এবং এইখানের লোকগুলো সাধারণত একটু দাড়ি রাখে, ইসলাম মনে হয়, ইসলামের কথা বলে এইগুলো। তো ভাই, ইসলামের কথা বললে যদি জামাত হয়ে যায় তাহলে তো জামাতই ভালো। নামাজ কালাম পড়া দেখে যদি আপনি মনে করেন যে এটা জামাতের প্রতিষ্ঠান, তো তাহলে জামাতই ভালো। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। তো যাই হোক, সেই দখল করতে গিয়ে অবশেষে গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টায় তারা সেখানে ব্যর্থ হয়েছে। রবিবার বিকেলে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ছিল বাংলাদেশ ব্যাংক, সেটি ভেঙে দিয়েছে। আর ওই খুরশিদ আলম তো এখানে পদত্যাগের তো আর কোনো প্রশ্নই নেই তাহলে, কারণ এটা তো টোটালি বাতিল হয়ে গেছে। তো এই বাতিল হওয়াতে যেটা হয়েছে, প্রাথমিক অবস্থায় কিন্তু একটা বিজয় হয়েছে, কিন্তু এই বিজয় কিন্তু বিজয় নয়। এইখানে আরো বেশি ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু এখন শুরু হচ্ছে। এখন কিন্তু আপনাদের আরেকটু সচেতন হতে হবে, কারণ এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী তার এলাকার বিষয়টাকেই তো কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। তার এলাকারই সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় ব্যাংক ডাকাত এস আলম, এই এস আলমের পক্ষ হয়েই কিন্তু এই দুইজন এখানে কাজ করতে গিয়েছিল। এবং সেটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট পেয়েছি সংসদে। তিনি বলেছেন শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। কোন পদ্ধতিতে তিনি শেয়ার হোল্ডারের মালিক হয়েছেন ওইটা আলাদা ডিবেট, কিন্তু তিনি শেয়ার হোল্ডার। তার মানে তিনি ধরে নিয়েছেন যে ডাকাত কিভাবে সম্পদের মালিক হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়, তিনি যে ডাকাতি করে এনেছেন এটা বিবেচ্য বিষয় নয়, তিনি সম্পদের মালিক, তিনি সম্পদের মালিক। এইভাবেই কিন্তু তিনি আগাচ্ছিলেন। এবং এই দুইজন মন্ত্রী এই ব্যাংকটাকে এস আলমের হাতে আবার তুলে দেবার জন্য যত ধরনের প্রচেষ্টা চালানো দরকার তারা চালিয়েছে। ভিতরের যে খবর সেটা হচ্ছে, এই খুরশিদ আলম কিন্তু আরো আগেই পদত্যাগ পত্র জমা দিয়েছিল, কিন্তু তিনি প্রকাশ করতে পারেন নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ করতে পারেন নাই মন্ত্রীদের চাপে, যে এটা প্রকাশ করা যাবে না, আমরা জামাতের কাছে হেরে যাব, সরকারি দল হয়ে আমরা জামাতের কাছে হেরে যাব। যার কারণে অবশেষে যখন পারেই নাই, তখন কিন্তু ওই খুরশিদ আলমকে শুধু পদত্যাগ না করিয়ে পুরো বোর্ডই বাতিল করে দিয়েছে। এতে কি হলো, যে সম্মানটা আপাতত বাঁচানো গেল। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে, এই খুরশিদ আলমের চেয়েও ভয়ঙ্কর কাউকে এখানে কিন্তু আনা হবে। শেয়ারের দাম অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে, এই শেয়ারগুলো সব এখন বিএনপির লোকজন কিনে নেবে, কিনে তারা এখন কিন্তু এখানে মালিক হবে। মালিকানায় এখন পুরাটা মানে জামাত মুক্ত করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি এই কথা বলেছে, দেখলাম পটিয়াবাসী এটা প্রচার করছে, যে যে কোনো মূল্যে জামাত মুক্ত করতে হবে। সুতরাং আপনারা যারা প্রাথমিক বিজয় হয়েছে, এই আনন্দে উচ্ছ্বসিত হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরে যাচ্ছেন, ফিরে যান, ঠিক আছে, কিন্তু একটু নজরে রাখেন যে কোন দিকে কি হচ্ছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে, এটা একটু নজরে রাখা দরকার। কারণ এরপরে কিন্তু ভয়ঙ্কর ডিজাস্টারটা আসছে। আর তৃতীয় যে জব্বর একখান খবর ছিল সেটা পুরা বলতে পারবো না। ডাক্তার জাহেদুর রহমান তিনি দিল্লিতে গিয়েছিলেন,
দিল্লি তাকে ফেরত পাঠিয়েছে, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিএনপির যে বর্তমান দিল্লিমুখী রাজনীতি, এবং শুধু দিল্লিমুখী না, নত জানু পররাষ্ট্রনীতি, এইটার উপরে একটা চপেটাঘাত। এইটা হচ্ছে বিএনপির জুলাই না মানার ফল। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে এইভাবে অসম্মান করেছে যে দেশ, সেই দেশের সাথে চূড়ান্ত একটা বোঝাপড়া না করে আরো যে ইস্যুগুলো আছে, এই সুযোগে যদি সেই ইস্যুগুলোরও সামনে এনে একটা সুরাহা করার চেষ্টা না করে, তাহলে এই সরকারের জন্য খুব বেশি ভালো ফল বয়ে আনবে বলে মনে হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।